বোন, আমাকে বাঁচিয়ে নাও বোন, দয়া করে আমাকে বাঁচিয়ে নাও বোন। একটা দুঃখে আমাকে ভরা বাঁচিয়ে নাও আওয়াজ বোন। কোথা থেকে এলো। দয়া করে নাটাভূত আমাকে পেছনে মুড়ে বাঁচিয়ে তাকালো। নাও। দূর থেকে কেউ ডাকছে কাকি, মনে হয় দুর্ভাগ্যবশ কোনো মেয়ে বিপদে পড়েছে। এটা কোনো মেয়ের আওয়াজ নয়, এটা মানুষের আওয়াজই নয়। এই আওয়াজটা ওই ছাইয়ের কুয়োর থেকে আসছে। যারা ওই 3টে শ্রাপিত গাছের কাছে ছাইয়ের কুয়ায় যায় তারা আর ফিরে আসে না। মন্ত্রজানা কাকি এটা বলার আগেই কৌতূহলবশত নাটাভূত কুয়োর মধ্যে দেখলো কুয়োর থেকে ভূতের হাত বেরোলো, আর নাটাভূতের চুল ধরে ওকে ভেতরে টানার চেষ্টা করলো। যেই ভূতের হাত নাটাভূতের কাছে পড়লো, ওর শরীর শিথিল হয়ে গেল, যেন জমে গেছিল। এইটা দেখে মন্ত্রজানা কাকি নিজের মন্ত্রদণ্ড দিয়ে নাটাভূতকে কুয়োর ভিতরে টেনে নেওয়ার থেকে থামায়। রোগ মোচন মন্ত্র পড়ে ভূতের হাত কেটে দেয়। তালা 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 কাটা, গজা 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 গির গটা, দামা দামা দেহ কাটা কাটা। মন্ত্র পড়ার সাথে সাথে মন্ত্রজানা কাকের হাত থেকে একটা বড় চকচকে তলোয়ার বেরিয়ে এসে ওই কঙ্কালের হাত কেটে দেওয়ার সাথে সাথে নাটাভূত নিজের চোখ খোলে। ভূতের হাত ছাইয়ে বদলে গেল। নাটাভূত ভূতের প্রহার থেকে কেঁপে উঠল। কাকি, সেই ভূতের আমার চুল ধরার পরে আমার মুখ থেকে তো এক ফোঁটা শব্দ বের হলো না, স্তব্ধ হয়ে গেছিলাম। সময় থাকতে বাঁচিয়ে নিয়েছো। এই কুয়োর রহস্য কি কাকি? এই অন্ধকার কুয়োতে কে ডাকছে? নিজেদের বাড়ি ফেরার সময় তোমাকে আমি ছাই কুয়োর গল্প শোনাবো। চলো, অনেক বছর আগে এই কুয়োতে কি পোতা হয়েছিল সেটা বলছি। অনেক বছর আগে আন্ধের গ্রামে রাঘব নামের এক ছেলে তার বাবার সাথে থাকতো। ও ওদের গ্রামের সাথেই একটা ঘন জঙ্গলে কাঠ কেটে আর ওগুলোকে বিক্রি করে নিজেদের জীবনযাপন করত। রাঘব খুবই ভালো লোক ছিল। ও ওদের গ্রামের জমিদারের মেয়ে মেঘার সাথে প্রেম করত। মেঘাও রাঘবকে ভালোবাসতো। সেই দিন মেঘার 18তম জন্মদিন ছিল। সেদিন রাঘব নিজের পরিশ্রমের টাকার মধ্যে থেকে কিছু কিছু করে টাকা বাঁচিয়ে মেঘার জন্যে একটা রূপোর চেন কিনেছিল আর জন্মদিনের উপহারের স্বরূপ তাকে দেয়। মেঘা ওটাকে দেখে খুব খুশি হয়, কিন্তু যখন ও চেনটাকে দেখলো তখন ওর মায়ের কথা মনে পড়ল আর মেঘার চোখে জল ভরে গেল। তুমি কাঁদছো কেন মেঘা? আমার উপহার কি পছন্দ হলো না? ও না, এমন না। যখন চেনটাকে দেখলাম মায়ের কথা মনে পড়ল। আমার ছোটবেলায় আমার গলায় যে হারটা ছিল তার মধ্যে আমার মা আর আমার ফটো ছিল। যখন আমি 5 বছরের ছিলাম আমি ওটাকে হারিয়ে ফেললাম। সেটা ছাড়া আমার মায়ের আর কোনো চিহ্ন আমার কাছে নেই। আমার মার মৃত্যু আমার প্রসবের সময় হয়ে গেছিল। আমার বাবা জমিদার ভদ্রদাস তখন থেকে আমাকে খুব ভালোবেসে বড় করেছে। আমার দেখাশোনা করার জন্য একটা খুব বিশ্বাসযোগ্য মাসি রেখেছিল। তার নাম ছিল লাজ্জ। মাসি লাজ্জ আমাকে খুব ভালোবেসে নিজের বাচ্চার থেকেও আমাকে অনেক ভালোবেসে বড় করছিল। আমি 5 বছরে হয়ে গিয়েছিলাম। সেদিন জন্মদিনের উপহারের স্বরূপ আমার বাবা আমার মায়ের হারটা আমাকে গলায় পরায়। আমার জন্মদিন অনেক বড় করে পালন করা হয়েছিল আর ঘরের সব কর্মচারীদের অনেক উপহার দিয়েছিল। লাজ্জ মাসি ওই উপহারগুলোকে বাড়ি নিয়ে যায় আর নিজের বরকে দেখে, আমাদের মালিক খুব ভালো, করোড়পতি, তাও কোনো অহংকার নেই। লাজ্জ মাসি আমার বাবার সোনা সম্পত্তি সবকিছুর ব্যাপারে বলে খুব খুশি হচ্ছিল। কিন্তু লাজ্জ মাসির বর লালবান খুব লোভী ছিল। জমিদার বাড়ি থেকে সোনা চুরি করলে কেমন হয় এটা ভেবে ছোটবেলার বন্ধু কবতলালের কাছে যায়। ওর মাথায় যা খারাপ চিন্তা ছিল সেটা ওকে বলে দেয়। আপনার কি মনে হয় সেই জমিদারের ঘরে যদি আমরা চুরি করি তাহলে কি আমরা সুখে শান্তিতে বাঁচতে পারবো? যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই তাহলে শাস্তি মৃত্যু, আর যদি সম্পত্তি পেয়েও যাই তাহলে এইখানে ধনী হয়ে বাঁচা যাবে না। গ্রামের লোকেদের সন্দেহ হবে এদের কাছে সম্পত্তি আসলো কোথায় থেকে। আপনি ঠিক বলছেন, তাহলে কি করা উচিত? চুরি না করে জমিদার নিজেই আমাদেরকে সম্পত্তি দিয়ে দিক, আমার কাছে উপায় আছে। এইভাবে দুজনে একটা যোজনা বানায়। একদিন সন্ধ্যেবেলায় যখন লাজ্জ মাসি আমাকে মন্দির থেকে ফেরত আনছিল, মুখে কাপড় বেঁধে চোরেদের মতন
রাস্তায় আমাদের উপরে হামলা করে। লাজ্জ মাসিকে মেরে তাকে গাছের সাথে বেঁধে আমার চোখে কাপড় বেঁধে আমাকে উঠিয়ে নিয়ে চলে যায়। আর আমাকে ভূতবনের জঙ্গলে একটা পাহাড়ের উপরে ভূত সঞ্চার করা কুয়োর মধ্যে লুকিয়ে দেয়। তোমার উপরে যেন কারোর সন্দেহ না হয়, তাই গ্রামে চলে যাও। আমি এই বাচ্চাটাকে এইখানে রক্ষা করব। যদি 1 সপ্তাহ অপেক্ষা করা যায় তাহলে নিজের ইচ্ছা মতন সম্পত্তি আনা যাবে। কপতলালের কথা শুনে লালবান এমন একটা গ্রামে চলে যায় যেন ও কিছু জানে না। গ্রামের বাইরে অজ্ঞান অবস্থায় একটা গাছের সাথেই বাঁধা লাজ্জ মাসিকে দেখে গ্রামবাসীর ওকে জমিদারের কাছে নিয়ে আসে। কিছুক্ষণ পরে লাজ্জ মাসির জ্ঞান ফেরে, তখন সব কথা বলে দেয়। কিছু মুখোশধারী লোক এসে আমাকে মেরে মেঘাকে উঠিয়ে নিয়ে যায়। আমার ভয় করছে ওরা বাচ্চাটার সাথে কি যে করবে। বাবা নিজের লোক পাঠিয়ে গ্রামের চারিদিকে আমার খোঁজ করালো, কিন্তু আমার ঠিকানা কোথাও পাওয়া গেল না। 3 দিন পেরিয়ে গেল, আমার বাবা আর কোনো রাস্তা না পেয়ে গ্রামে ঘোষণা করালো, শোনো সবাই শোনো, জমিদারের মেয়ে মেঘাকে খুঁজে নিয়ে এনে থাকা লোক 1000 স্বর্ণ মুদ্রার পুরস্কার দেওয়া হবে। শোনো শোনো। এইগুলো শুনে লালবান পালিয়ে গিয়ে কপতলালের কাছে গেল। 1000 স্বর্ণ মুদ্রা আমরা দুজনে ভাগ করে নেব। চলো বাচ্চাটাকে জমিদারকে দিয়ে সোনাটা নিয়ে নেওয়া হোক। শুধু 1000 সোনা মুদ্রার লোভ? আরো 2 দিন অবধি অপেক্ষা করো। কিন্তু তুমি এইখানে বারবার এসো না, কেউ দেখে নিলে বিপদ হবে। গ্রামের অনেক লোক এই জঙ্গলে বাচ্চাটাকে খুঁজছে, যদি কেউ দেখলো তাহলে অনেক বিপদ হয়ে যাবে আমাদের। এমনটা বুঝিয়ে ওকে গ্রামে ফেরত পাঠিয়ে দিল। 3 দিন আরো পেরিয়ে গেল, তারপরেও আমার যখন খোঁজ পাওয়া গেল না, আবার থেকে ঘোষণা করানো হলো, যেই লোক জমিদারের মেয়ে মেঘাকে খুঁজে নিয়ে আসবে তাকে পুরস্কার হিসাবে 10,000 সোনার মুদ্রা দেওয়া হবে। এইটা শুনে ও খুব খুশি হয়ে জঙ্গলে পালালো আর কপতলালকে কথাটা বলল। আমি আজকের দিনের অপেক্ষা করছিলাম। এমন বলে একটা ভালো লোকের বেশ ধারণ করলো, কুঁয়ে নেমে আমার চোখের কাপড়টা নামালো, আমাকে বাঁচানোর নাটক করে আমাকে নিয়ে গিয়ে জমিদার কাছে দিয়ে দিল, আর পুরস্কারের রূপে 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে ফেরত চলে এলো। আমি তোমারই অপেক্ষা করছিলাম। যদি তুমি আমার ভাগটা দিয়ে দেবে, আমি গ্রামে গিয়ে নিজের জন্য জমি কিনে নেব। তাহলে গ্রামের লোকেরা তো তোমার উপরে সন্দেহ করবে। আমি তোমাকে একটু একটু সোনা দিতে থাকবো, ততদিন তুমি 1000 সোনার মুদ্রা নিয়ে নাও। ও রাজি হয়ে যায় আর সোনার পয়সা নিয়ে চলে যায়। ও সোনাটাকে বাড়ির এক কোণায় লুকিয়ে রাখে। রোজ মধ্যরাত্রে ও যেখানে সোনাটাকে লুকিয়েছিল সেখানে উঠে গিয়ে ওটাকে দেখে আবার ওই জায়গায় রেখে দেয়। লাজ্জ মাসি বরের এই ব্যবহারে একটু কৌতূহল হয়, সন্দেহবশত ওর উপরে চোখ রাখতে শুরু করলো। মাসের পর মাস কেটে যায়, কিন্তু ওর আরো যে টাকাটা পাওয়া ছিল সেটা পেল না। একদিন অন্ধকার হওয়ার পরে উঠে ও কপতলালের কাছে গেল। লাজ্জ মাসি দেখে কোনো আওয়াজ না করে লাজ্জ মাসি ওর পিছু ধরে। লালবান কপতলালকে ধমকি দিয়ে বলে, যদি ওর বাকি হিসাব 4,000 স্বর্ণ মুদ্রা না দিল তাহলে গ্রামে সবাইকে বলে দেবে যে ও কি করেছে। সমান সমান ভাগ চাইতে লজ্জা করছে না? এই যোজনাটা আমার, সব কর্ম আমার। ভূতের সঞ্চারের জায়গা দেখে গ্রামের কোনো লোক ওইদিকে আসবে না বলে আমি নিজের প্রাণ বিপদে ফেলেছিলাম। 7টা রাত অবধি ভূতের সঞ্চার করার জায়গাতে কুয়োর কাছে রক্ষা করেছি। আমি যেই মন্ত্র জানতাম সেই বাচ্চাটার সঙ্গে সঙ্গে নিজেরও রক্ষা করেছিলাম। তুমি আসলে করেছোটা কি? আমি যে 1000 মুদ্রা দিয়েছি তোমাকে সেইটাই যথেষ্ট। যেহেতু তুমি আমার বন্ধু, তাই তোমাকে আরো 1000 মুদ্রা দিয়ে দেবো আমি। রাজি হও, না হলে জাদু শক্তি দিয়ে নষ্ট করে দেব। লাজ্জ মাসি ওদের সব কথা শুনে ফেলে, সব কথা বুঝে যায়, কোনো আওয়াজ না করে বাড়ি ফিরে যায়। কপতলালের সাথে ঝগড়া করাটা ঠিক হবে না, এইটা ভেবে লালবান আরো 1000 সোনার মুদ্রা নিয়ে বাড়ি ফিরে যায়। সেটাকেও লুকিয়ে রেখে শুয়ে পড়ে। সকাল হওয়ার পরে লাজ্জ মাসি জমিদারের কাছে যায় আর সবকিছু বলে দেয়।
যা সব দেখেছিল, জমিদার লালবান আর কপতলালকে ধরে ফেলে। গ্রামের সবার সামনে ওদেরকে চাবুক মারা হয়। আমার মাথা ঠিক জায়গায় এসে গেছে। আমি জঘন্য অপরাধ করেছি। আমি এই লোকটার সঙ্গে মিশে একটা ছোট বাচ্চার অপহরণ করেছিলাম। আমাকে ক্ষমা করুন। এমন বলাতে জমিদার ওদেরকে একটা কালকোঠরির মধ্যে বন্ধ করে দেয়। সততার সাথে নিজের বরকেই ধরিয়ে দেওয়ার জন্য গ্রামে একটা বড় বাড়ি বানিয়ে দিয়ে লাজ্জমাসিকে পুরস্কৃত করা হয়। আমি এই ব্যাপারটা এই জন্য জানতে পারি কারণ আমার বাবা আমাকে এটা জানিয়েছিল, কিন্তু তারপর আমার যে চেনটা হারিয়ে গেছিল সেটা পাওয়া গেল না। এই পুরো গল্পটা শোনার পর রাঘব ওই চেনটা খোঁজার জন্য আর যে কোনো ভাবে চেনটাকে ফেরত আনার ফয়সালা করে। ও যে জঙ্গলে কাঠ কাটতে যেত সেটা পার করার পরে ভূত বন জঙ্গল আসে। ওইখানে ওই ছাই কুয়োর কাছে যাওয়ার কেউ আর সাহস করতো না, কারণ গ্রামের সব লোকেরা বলতো যে ওখানে ভূত ঘোরাঘুরি করে। কিন্তু মেঘার জন্যে ও সাহস করে ও ছাই কুয়োর মধ্যে নেমে চেনটা খুঁজতে শুরু করে। যেহেতু অনেক বছর হয়ে গিয়েছিল, কুয়োর মধ্যে অনেক জঙ্গল ভরে গিয়েছিল। ও এগুলো কেটে মাটি খুঁড়ছিল। একটা পাথরের তলায় ও একটা ঢাকনাওয়ালা পিতলের ঘড়া পেল। কৌতূহল বশত ওটাকে বাইরে বার করলো। ঢাকন যেই খুললো, একটা ভূত ভয়ানক হাসির সাথে বাইরে বেরিয়ে এলো। অনেক ভালো, অনেক ভালো। কত বছর পরে বাইরে এলাম, খিদের চোটে মরে যাচ্ছি। তোমাকে খেয়ে আমার খিদে মেটাবো। ভয়ানক ভাবে হাসলো। রাঘব বুঝতে পারলো ও বিপদে পড়েছে, আর ও তক্ষুনি নিজের বুদ্ধির ক্ষমতা দেখালো। আমি মরার জন্য এই কুয়োতে এসেছিলাম, না হলে কে এমন জায়গায় আসবে যেখানে ভূত ঘুরে বেড়ায়? হ্যাঁ, এটা কি সত্যি? আমি অনেক বছর ধরে এই জালের ভিতরে বন্ধ ছিলাম, কাউকে এখানে আসতে দেখিনি। ঠিক আছে, যদি তুমি তৈরি আছো তাহলে তোমাকে মেরে খাবো। আমি যে কোনো ভূতের হাতে মারা যেতে চাই না। আমি যদি কোনো শক্তিশালী ভূতের হাতে মারা যাই তাহলে আমার মৃত্যু সার্থক হবে। আমি তোমার মতন বাচ্চা ভূতের হাতে মরতে চাই না। আমি কি বাচ্চা ভূত? আমি কি বাচ্চা ভূত? আমি বাচ্চা ভূত নয়। তুমি নও তো? আমাকে প্রমাণ দেওয়ার জন্যে তুমি সেই জারের মধ্যে আরেকবার ঢুকে দেখাও তো। এরকম বলে ভূত নিজের কিছু ভাবনা চিন্তা না করে নিজেকে আকারে বদলে ফেললো আর ঘোড়ার মধ্যে ঢুকে পড়লো। একটুও দেরি না করে রাঘব আবার ঘোড়ার উপরে ঢাকনাটা বেঁধে দিল। অহংকারে মাথা কাজ করলো না। আমি আবার বন্দি হয়ে গেলাম। এই ছেলে, তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কিচ্ছু করব না। এখন কেন, কখনো মারবো না। আমাকে বাইরে বার করো। তোমার কথা আমি কি করে বিশ্বাস করতে পারি? তোমাকে ছেড়ে দিলে আমার লাভ কি? আমি তোমাকে দুটো বরদান দেব। মনের একটা ইচ্ছা পূরণ করব। যদি আমি ভূত কথা দিয়ে না রাখি, আমি আমার শক্তি খুইয়ে দেব। নিজের ইচ্ছা পূরণ না করে আবার অগম্য দুনিয়ায় বন্দী হয়ে থাকবো। বিশ্বাস করো, কথা দিচ্ছি, তোমাকে মারবো না। এইভাবে ঘোড়ার মধ্যে বন্ধ ভূত যখন এত বলল, ভয় ভয় ঢাকনাটা আবার খুলল। আমার উপরে ভরসা করার জন্যে আমার কথা মতন দুটো বরদান দেব। তার মধ্যে থেকে এক, এই দণ্ডটা, এটা মহিমান্বিত দণ্ড। এটা লোহার পয়সার উপরে রেখে এই মন্ত্রটা পড়তে হবে। টিক্কা তাক্কা তাল্লা মোল্লা পিল্লা বল্লা টেন্না গুল্লা। লোহা বদলে যাও, রূপ হয়ে যাও। দণ্ড মন্ত্র তুরমা তুরমা। এই মন্ত্রটা বললার পরে ওই লোহার পয়সা রূপোর পয়সায় বদলে যাবে। মনে রেখো, ছোট পয়সার উপরেই দণ্ড কাজ করবে। দ্বিতীয়টা, এই পাতা নাও, কোনো দিন শুকোবে না। কোনো ব্যথা কিংবা আঘাত এটাকে সারিয়ে দেবে। এমনটা বলে দুটো উপহার দিয়ে দিল। সেইটা ঠিক আছে, কিন্তু তুমি বলেছিলে আমার একটা ইচ্ছা পূরণ করবে। হ্যাঁ, জিজ্ঞাসা করো, কি চাই? যেই মেয়েকে আমি ভালোবাসি তার একটা চেন এইখানে হারিয়ে গেছিল। কুয়োতেই থাকবে সেইটা। তুমি কি বলতে পারবে সেইটা কোথায়? আমি এই কুয়োটার কোনা কোনা চিনি। তুমি যে চেনের কথা জিজ্ঞাসা করছো সেটা এই কুয়োয় নয়। তুমি কি নিজের শক্তির সাহায্যে সেই চেনটা খুঁজে আমাকে বলতে পারবে? ভূত নিজে চোখ বন্ধ করে নেয় আর কিছু মন্ত্র জাপ করে, যার থেকেও জানতে পেরে যায় যে চেন কোথায়। আরও রাঘবকে বিস্তারিতভাবে জানায়। রাঘব, এই পাহাড় থেকে তুমি নিচে নামতে থাকো। একটা অর্ধচন্দ্র জলাধারা পাবে। ছোটবেলায় মেঘাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময়
ওই চেনটা ওই জলধারায় পড়ে যায়। রাঘব ওখান থেকে বেরিয়ে অর্ধচন্দ্রকার জলাধারায় যখন খোঁজে চেন পেয়ে যায়, সেটা নিয়ে গ্রামে ফিরে গেল আর মেঘাকে চেনটা দিয়ে দিল। মেঘা যখন ওর মার ফটোটা দেখলো খুব খুশি হয়ে গেল। দুটো বড়দানের সাথে একটা রূপোর পয়সা মন্ত্রদণ্ডের মাধ্যমে রোজ দিন রোজগার করত, আর ওই টাকা দিয়ে গরিবদের চাল আর ডাল কিনে দেওয়ার জন্য খরচা করত। পাতাটা দিয়ে নিজের কাছে যে অসুস্থ লোকেরা আসতো ওই মহিমা পাতাটা দিয়ে করত, যার থেকে ওদের ব্যথা আর ঘা একদম তাড়াতাড়ি সেরে যেত আর গ্রামের সব লোকেদের ভালো করত। কিছুদিনের মধ্যে রাঘব সারা গ্রামে ভালো প্রতিষ্ঠিত হয়ে গেল। জমিদার মেয়ের বিয়ে রাঘবের সাথে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আগামী 3 মাসে এই দুজনের বিয়ের জন্য খুব ভালো মুহূর্ত। এমন ছিল অমাবস্যার রাতে গ্রামে যুবতী মেয়েরা উধাও হয়ে যাচ্ছিল। জমিদার বাবু নিখোঁজ মেয়েদের খোঁজ করার জন্য সব দিকে লোক পাঠায়, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। প্রাহুষার প্রাহুষার, অন্ধকার হওয়ার পরে যেন মেয়েরা না বাইরে ঘুরে বেড়ায়। সবাই সাবধানে থাকুন। প্রাহুষার প্রাহুষার। এমন ঘটনা ছিল একটা অমাবস্যার রাতে। রাঘবের নিজের বোনকে গ্রামে আসার সময় একটা ভূত উঠিয়ে নিয়ে চলে যায়। যখন ওর বোন সকাল অবধি বাড়ি ফেরে না, রাঘব সারা গ্রামে খোঁজ করলো আর একলা জঙ্গলে চলে গেল। সেই কুয়োতে থাকা ভূতটা আমার বোনকে খুঁজতে আমার সাহায্য করতে পারে। এমন কথা ভেবে ও ভূত বন জঙ্গলে পৌঁছে কুয়োতে উকি বাড়লো আর ভূতকে ডাকলো। ও ভূতকে গ্রামে নিখোঁজ মেয়েদের কথা জানিয়ে সব কথা জানিয়ে নিজের বোনের নিখোঁজ হওয়ার কথা জানায়। বিশ্বাসঘাতকার শিকার হয়ে আমি ঘৃণার থেকে চলে প্রেতাত্মা হয়ে গিয়েছি। তুমি নিজের স্বার্থের জন্য প্রেতাত্মাকে ছেড়ে দিয়েছো। আমি শুধু তোমার বোন নয়, বরং আরো অন্য মেয়েদের বলি নিয়েছি। এই কালের গর্ভে আমার ঘৃণা একটা ছাপ। আমার মৃত্যুর কারণ হওয়ার জন্য প্রত্যেকটা যুবতী মেয়ে দায়ী, ওরা আমার শত্রু। এটা শুনে রাঘব ভূতের উপরে পাথর ফেলে আর ওকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ভূত রাঘবকে মেরে ওকে অর্ধচন্দ্রাকার জলাশয়ের মধ্যে ঠেলে ফেলে দেয়। আমি সেদিন তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাকে কোনোদিন মারবো না, তাই তোমাকে জীবিত রাখছি, যা। এইটা বলে ভূত কুয়োর মধ্যে চলে গেল। ওই ধারার মধ্যে রাঘব জলে ভেসে গেল, ঝর্ণার উপর দিয়ে নিচে পড়ে গেল। জলের ধারায় বই গিয়ে 2 দিন পরে গোস্তানি নদীর ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিল। সেই সময় ওদিক দিয়ে লোকই যাচ্ছিল, সে রাঘবকে দেখলো। আর ওকে নিজের বাড়ি নিয়ে এলো। যখন জ্ঞান ফিরল সব কথা জানালো। লোকি আর রাঘব সেই ভূত অব্দি পৌঁছে ওকে বাঁধার চেষ্টা করলো, কিন্তু এতগুলো মাছ ধরে ওর ভেতরে যে জলা আত্মারা ছিল তারা শুকিয়ে যাওয়ার কারণে ওর শক্তি খুব বেড়ে গেছিল। তাই বেতালের শক্তি দিয়ে ওকে বাঁধা যাচ্ছে না। তখনইও আমার কাছে এলো আর আমাকে সব কথা জানালো। সেদিন আমিও ওই রাক্ষসকে বেঁধে চেষ্টা করলাম। গাবরা জামান জো। লোকি, আমাদেরকে এটা জানতে হবে যে কোন শক্তি একে আগে বন্দি বানিয়েছিল। কিছুক্ষণের জন্য একে আমি আমার পুরো শক্তি দিয়ে বেঁধে রাখবো। তুমি গিয়ে ওই জারটা নিয়ে এসো।
মন্ত্রজানা কাকি নিজের জাদু ছড়ি দিয়ে ভূতকে ততক্ষণ কিছু বন্ধ রাখে। সুযোগ বুঝে লোকি কুয়োর মধ্যে গিয়ে ঘোড়াটাকে ফেরত আনে, যার মধ্যে ভূতটাকে অনেক বছর আগে বন্দি বানানো হয়েছিল। এটা জেনে যে ভূতটাকে অত তাড়াতাড়ি বন্দি বানানো যাবে না, মন্ত্রজানা কাকি সেটা জেনে ফেরত এলো। আমাদের এক্ষুনি সেই সময় ওকে যারা বন্দি বানিয়েছিল ঘোড়ার মধ্যে, সেই তান্ত্রিকদের কাছে জানতে হবে। ওই ঘোড়াটাকে একটা রঙ্গোলির মধ্যে রেখে নাগস্ত্র মন্ত্র পড়ছিল মন্ত্রজানা কাকি। দ্রেং নাগ নেতম নিখিলম দহনম ক্রু ক্রু শিপ্তম নাগস্ত দর্পণম দ্রিং শলাধয় শক্তি তাশবন্ধনম জল জল ধ্বনি বল বল শক্তি বিলয় 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 শয়ং। সেই ভূত দেবিকা নামের মেয়ে ছিল। অনেক আগে কাল গর্ভতে পাওয়া ভূতের রাস্তার জমিদার সূর্যদেবের মেয়ে ছিল। নিজের স্ত্রীর মৃত্যুর পরে সূর্যদেব কিছুদিন পরে বিয়ে করে নেয়। ওনার তৃতীয় স্ত্রীর থেকে জন্ম হয়ে থাকা মেয়ে মল্লিকা সবসময় নিজের বোনকে হিংসা করত। সে পুরো সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্যে প্রত্যেকটা সম্ভব চেষ্টা করত। কিছু বছর পরে ওনার বাবা অসুস্থ হয়। এইটাই ঠিক সময় ভেবে নিজের বড় বোনের মন ভুলিয়ে দিদি, আমাকে একটা যোগী বলেছিল যদি পরিবারের সব থেকে বড় মেয়ে সীমানায় থাকা লালচন্দন গাছে গিয়ে 21টা রাত সবার থেকে লুকিয়ে লাল জল নিয়ে গিয়ে গাছের কাছে ঘোড়াটা ভেঙে পিছনে না ঘুরে ফেরত চলে আসলে 22তম দিনে বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিন্তু তুমি কথাটা কাউকে জানাতে পারবে না। তোমাকে 21 দিনের এই কাজটাকে মাঝখানে ছাড়া যাবে না। যদি তুমি মধ্যখানে ছেড়ে দাও তাহলে বাবা আর তার পরিবারের সব সদস্যরা রক্ত বমি করে মারা যাবে। এইভাবে নিজের মায়াবী কথায় ফাঁসিয়ে নিজের দিদিকে দিয়ে 21 দিনের কার্যসিদ্ধি করে নেয়। বেচারি দেব কি মল্লিকার কথাতে বিশ্বাস করে নেয়। আর যেমন মল্লিকা তাকে বলেছিল, সে লাল ঘোড়া মাথায় নিয়ে গ্রামের পাশে থাকা শ্মশানে গিয়ে রক্তচন্দনের গাছের কাছে যেত। কিন্তু মল্লিকা জেনে শুনে গ্রামের মধ্যে কথা ছড়িয়ে দেয় যে গ্রামের মুখিয়ার মেয়ে দেব কি জাদুটোনা করছে, যেই কারণে ওদের বাবা মৃত্যু শয্যাতে পড়ে গেছে। সেই কথাও ছড়ায় যে গ্রামের পুকুর তার জাদুটোনা করাতে শুকিয়ে যাচ্ছে। গ্রামের সব লোকেদের দেবকীকে জিজ্ঞেস করাতে সে সত্যিটা বলে না। যদি সে সত্যিটা বলে দিত 21 দিনের কার্যর ব্যাপারে, তাহলে তার পরিবারের লোক রক্ত বমি করে 21 দিনের মধ্যেই মরে যাবে। যদি এই বাচ্চাটা সত্যিতে কোনো ভুল করেনি, তাহলে অর্ধচন্দ্রকার জলধারাকে পার করতে বলুন। ওই পুকুরের মাঝখানে জলাভূমি আছে, ওটাকে পার করা তো অসম্ভব। তার মধ্যে যদি যায় কাদা ওকে খেয়ে ফেলবে। সেই দল ভালো লোকেদের কিচ্ছু করে না। গ্রামের লোকেদের নিয়ে কোনো উপায় না দেখে দেবকী সেই পুকুর পার করার নির্ণয় নিয়ে নেয়। কিন্তু সে দলের মধ্যে ফেসে যায়। বোন, রক্ষা করো। বোন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সে কত চেঁচালো, কিন্তু মল্লিকা পা বাড়ালো না। দেবকী সেই দলে ডুবে গিয়ে মারা গেল। সে ঘৃণাতে পুড়ে থাকা প্রেতাত্মায় পরিণত হয়। মল্লিকাকে সে গ্রামের লোকেদেরকে অভিশাপ দিয়ে দেয় আর বলে যে তার বোনের বয়সের যদি কোনো স্ত্রী অমাবস্যাতে ঘরের বাইরে যায় তাহলে মৃত্যু হবে। গ্রামের লোকেরা আমাকে জিজ্ঞেস করে, মলদা মল আমি আত্মা বন্ধন যোগ্য করে দেবকীর আত্মাকে একটা ঘোড়ায় বন্দি করে তাকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে একটা কুয়োতে পুঁতে দিই, যেখানে কেউ যায় না। কিন্তু দেবকীর ইচ্ছা ছিল যে ও গ্রামে সবাইকে বলবে যে ও নির্দোষ ছিল। আত্মনিয়ন্ত্রণ করার পদ্ধতির কথা জানিয়ে সিদ্ধের আত্মা উধাও হয়ে গেল। আমি আর লুকিয়ে গিয়ে জলাদ্বীপে চকচক করতে থাকা কাঁস্য নিয়ে এলাম, যেটা আগুনের দ্বীপে বেরোচ্ছিল। জলাদ্বীপ থেকে নিয়ে আসা কাঁস্যকে আত্মনিয়ন্ত্রণ মন্ত্র উৎকীর্ণ করে একটা ঘোড়া বানালাম আর মন্ত্র জাপ করে ভূতটাকে বন্দি বানিয়ে নিলাম। নাটা এটাই সে গল্প।
এইটাই হচ্ছে গল্প। সেই ভূতকে সন্তুষ্ট আর তৃপ্তি করার জন্যে আমরা কিছু করতে পারতাম তো কাকি। এমন কোনোদিনও হতে পারবে না রে নাটা। এটা প্রমাণ করো যে দেবকী নির্দোষ, কারণ ওই গ্রামগুলো আর অস্তিত্বর মধ্যেই নেই। একটা বড় ভূকম্প হওয়ার জন্য সারা গ্রাম ভূমির মধ্যে মিশে গেছে, গ্রামের সব লোকেরা মরে গেছে। এই কারণে আমরা দেবকীর আত্মাকে আর খুশি করতে পারবো না, আর ওর আত্মাকে আর শান্তি দেওয়াতে পারবো না। শুধু ওর আত্মাকে আমরা বেঁধেই রাখতে পারবো। দেবকী ঘোড়ার থেকে বাইরে বাড়ানোর চেষ্টা সব সময় করতে থাকবে। তাই আমি ওকে ওই কুয়োর থেকে বাইরে বার করে ভূতদের রাস্তায় যে কুয়োটা আছে ওখানে পুঁতে দিয়েছি। লোকেরা এখানে আসতে ভয় পায়, শেষমেশ ভূতদের রাস্তার থেকে ভূতেরাও ভয় পায়।